তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্টে ইতিহাসে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তার একটি সুন্দর বইভিত্তিক সাজেশন তোমাদেরকে আমি দেব। প্রথমতই সূচিপত্র দেখো পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে। চ্যাপ্টার 4 ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, চ্যাপ্টার 5 দেখো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, চ্যাপ্টার 6 সাম্রাজ্য বিস্তার ও শাসন। তবে স্কুল ভিত্তিক এই সিলেবাস চেঞ্জ হতে পারে। এবার চ্যাপ্টার 4 দেখো 44 পেজ বের করো, এখানকার কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট চলো আমরা দেখে নেই। এই পৃষ্ঠায় তেমন ইম্পর্টেন্ট নেই, পরের পৃষ্ঠায় ইম্পর্টেন্ট শুরু হচ্ছে। পৃষ্ঠা নাম্বার, পরীক্ষায় একটা প্রশ্ন হয় ইন্দো ইউরোপীয় ভাষা বলতে কি বোঝো। এখানে দেখো আছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার, তবে এই প্রশ্নটা ডিটেলস অ্যান্সার পাবে এখানে দেখো পেজ নাম্বার 47-এ। ইন্দো আর্য ভাষা গোষ্ঠী, এই দেখো এখান থেকে এই পর্যন্ত পড়বে, একটা স্বচ্ছ ধারণা পাবে, সুন্দরভাবে পরীক্ষা লিখতে পারবে। অবশ্যই এই প্রশ্নটা কিন্তু পড়ে যাবে। এর সঙ্গে দেখো ইন্দো আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য কি বলতো, ঋগ্বেদ। এটা কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে অনেক সময় আসে। বৈদিক সভ্যতা কাকে বলা হয়, অর্থাৎ বৈদিক সভ্যতার নাম। প্রশ্নটা এইভাবে আসতে পারে, এই সভ্যতার অপর নাম কি, আমরা লিখবো বৈদিক সভ্যতা। এখানে সুন্দর লেখা আছে, সুন্দর করে পড়ে নেবে। এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বেদের ভাগ দেখো ঋক, সাম, যজু, অথর্ব, এই চারটি হলো সংহিতা। ঋগ্বেদের সব থেকে পুরনো বৈদিক সংহিতা। প্রশ্ন হতে পারে সব থেকে পুরনো বৈদিক সংহিতা কি, আমরা লিখবো ঋগ্বেদ। এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদানের নাম কি, আমরা উপর লিখবো ঋগ্বেদ। এরপরে দেখো 48 পেজের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি স্টার করে দিয়েছি, এগুলো পড়ে নেবে। অবশ্যই বড় পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বিভিন্ন প্রশ্নপত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন আসছে শর্ট প্রশ্ন হিসাবে। দেখো সবগুলো স্টার দেওয়া আছে, যেগুলো স্টার দেওয়া আছে অবশ্যই পড়বে। পরীক্ষায় অনেক সময় আসে সপ্তসিন্ধু অঞ্চল বলতে কি বোঝো, 2 নম্বর বা 3 নম্বরের, দেখো এখান থেকে এই পর্যন্ত পড়বে। ওকে, এরপর দেখো মহাকাব্য কথার অর্থ কি, এখানে দেখো লেখা আছে মহাকাব্য কথার মানে হলো মহৎ বা মহান কাব্য বা কবিতা। অনেক সময় শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। এবার নিচের দিকে চলে আসো, দেখো প্রাচীন ভারতীয় উপমহাদেশের সব থেকে জনপ্রিয় মহাকাব্য ছিল কি, ড্যাশ, কি লিখবো আমরা, রামায়ণ ও মহাভারত। বুঝতে পারলে? এরপর দেখো বৈদিক সাহিত্যে তামা ও ব্রোঞ্জের ব্যবহার কথা স্পষ্ট। পরীক্ষার প্রশ্ন আসে বৈদিক সাহিত্যে কোন ধাতুর ব্যবহারের কথা স্পষ্ট আছে। বা এই প্রশ্নটা অনেক সময় দেয় ঘোড়ার ছিল অন্যতম পালিত পশু, অর্থাৎ বৈদিক সভ্যতার অন্যতম পালিত পশুর নাম কি, আমরা লিখবো ঘোড়া। এবার দেখো এই সভ্যতা গ্রামীণ সভ্যতা রূপে পরিচয় পায়, অর্থাৎ এই সভ্যতা কিন্তু গ্রাম কেন্দ্রিক সভ্যতা ছিল। এর পরের পৃষ্ঠায় চলে আসো, দেখো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্ন অনেক সময় আসে, 3 নম্বরেও আসে। 10 রাজার যুদ্ধ, অবশ্যই এইটুকু পড়বে, 10 রাজার যুদ্ধ মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এর পরের পৃষ্ঠায় চলে আসো, দেখো শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে বিশপতি কি, দেখো রাজাকে বিশপতি বলা হয়। তারপরে দেখো আছে ভূপতি, তারপরে দেখো নরপতি, এগুলো কি, এগুলো অবশ্যই পড়ে যাবে। শর্ট প্রশ্ন হিসেবে কিন্তু অনেক সময় দেয় রাজা যে এলাকাটি শাসন করতো তাকেই রাজ্য বলা হতো। পেজ নাম্বার 53, দেখো অনেক সময় এই প্রশ্নটা আসে কয়েকটি যজ্ঞের নাম বলো, অশ্বমেধ, দাস্যু যজ্ঞ, বাজপেয়ী যজ্ঞ। তারপরে এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো রত্নিম কাকে বলা হয় বা রত্নিম কি। এখানকার বট প্রশ্ন হিসাবে আসে 3 নম্বর, 4 নম্বর বা 5 নম্বর হিসেবে আসতে পারে বৈদিক সভ্যতার অর্থনীতি ও সমাজ সম্পর্কে যা জানো লিখো। কিংবা এরকম প্রশ্নটা আসতে পারে বৈদিক সভ্যতার অর্থনীতি সম্পর্কে যা জানো লিখো বা বৈদিক সভ্যতার সমাজ সম্পর্কে যা জানো লিখো। অবশ্যই এটা পড়বে। এর মধ্যে কৃষিকাজ, তারপরে পশুপালন, এই ব্যাপারগুলো পাবে। এটা পড়লে সব রকম প্রশ্নই বানিয়ে লিখে দিতে পারবে এই চ্যাপ্টার রিলেটেড। এই প্রশ্নটা আসতে পারে বৈদিক যুগের মুদ্রার নাম কি, নিঃশতমান। 55 পেজে দেখো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঋগ্বেদে গোড়ার দিকে বর্ণাশ্রম বা চতুর্বর্ণ প্রথা বিশেষ ছিল বলে জানা যায় না, এখানে কিন্তু সে ব্যাপারটা লিখেছে, অবশ্যই পড়বে। চতুর্বর্ণ প্রথা বা বর্ণাশ্রম কি, এই টপিকে কিন্তু প্রশ্ন আসে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এরকমই অনেকটা প্রশ্নটা, চতুরাশ্রম, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে অনেক সময় টিকা আকারে আসতে পারে প্রশ্ন, 2 নম্বর 3 নম্বর আসতে পারে, এমনকি এই প্রশ্নগুলো সেপারেট আসতে পারে, গার্হস্থ আশ্রম কি, বান প্রথা কি, অবশ্যই পড়বে, এটা কিন্তু মিস করবে না একদম। পেজ নাম্বার 56-তে পাবে। এরপরে চলে আসো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা বৈদিক যুগের শিক্ষা সম্পর্কে যা জানো লিখো। তারপরে বেদকে শ্রুতি বলা হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে এখানে পেয়ে যাবে, বেদকে কেন শ্রুতি বলা হয়, পেজ নাম্বার 57। এরপরে একেবারে পেজ নাম্বার চলে আসবে 59 অর্থাৎ 59-এ। এই প্রশ্নটা অনেক সময় করে বৈদিক পড়াশোনা ও বিজ্ঞান চর্চা সম্পর্কে যা জানো লেখো বৈদিক যুগের, অবশ্যই পড়ে রাখবে, তবে ততটা ইম্পর্টেন্ট না। এরপরে দেখো একলব্য কি, এই প্রশ্নটা কিন্তু অনেক সময় শর্ট প্রশ্ন আকারে দেয়, 2 নম্বর আকারেও দেয়। ভিলদের রাজা ছিলেন হিরণধনু, তার একমাত্র ছেলের নাম একলব্য, আর সঙ্গে সঙ্গে এতটুকু পড়ে রাখবে। এরপরে 61 পেজের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মেগালিথ কি, মেগালিথ কি প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে। দেখো 2 নম্বরের টিকা আসতে পারে, মেগালিথ সম্পর্কে যা জানো লিখো, এটাও আসতে পারে, বা মেগালিথের শর্ট প্রশ্নও আসতে পারে।
মেগালিথ হলো ড্যাশ, তখন লিখতে হবে পাথরের সমাধি। তো এখানকার ডিটেলস পড়ে রাখবে, অবশ্যই পড়বে। পরের পৃষ্ঠা মেগালিথ সম্পর্কে আরেকটু বলেছে, অবশ্যই এটা পড়ে নেবে। দেখো মহারাষ্ট্রের পুনে জেলার একটি প্রত্নক্ষেত্র একটি মেগালিথ কেন্দ্র। সঙ্গে সঙ্গে এক্সারসাইজের প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে, কারণ অনেক স্কুলেই কিন্তু এক্সারসাইজ প্রশ্ন করে দুই একটা পরীক্ষায়। এরপরে পরের চ্যাপ্টার চলে আসো। দেখো এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো, মহাজন পদ কি, ষোড়শ মহাজন পদ সম্পর্কে যা জানো লেখো, 2 নম্বরের টিকা, 3 নম্বরের টিকা আসতেই পারে, অবশ্যই পড়বে। চ্যাপ্টার 5-এর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। এবার এর পরের পৃষ্ঠা চলে আসো, পৃষ্ঠা নাম্বার 66। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন, মগধের রাজধানী কোথায় ছিল? অ্যান্সার হবে রাজগৃহ। পরে সেটা কি হয়? পরে সেটা পাটলিপুত্রে রাজধানী হয়ে যায়। এখানকার আরেকটা ব্যাপার পড়বে, গণরাজ্য বলতে কি বোঝো? পরীক্ষা অনেক সময় যদি একটু হার্ড প্রশ্ন হয় তাহলে আসবে বজ্জিদের রাজ্য কি, মল্লদের দুটি রাজ্যের নাম লেখো। এই যে দেখো পাবা কুশিনারা, পৃষ্ঠা নাম্বার 67-তে পাবে। এই যে বজ্জিদের রাজধানী ছিল বৈশালী, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার পরের পৃষ্ঠা চলে আসো 68 পেজে। দেখো বজ্জিদের উন্নতির 7টি নিয়ম কি ছিল, সে 7টি নিয়ম এখানে আছে, অবশ্যই পড়বে। অ্যাকচুয়ালি এগুলো খুব সুন্দর লেখা, অবশ্যই পড়বে, জানা দরকার তোমার। তারপর দেখো নব্যধর্ম আন্দোলন বলতে কি বোঝো, বা নব্যধর্ম আন্দোলন সম্পর্কে যা জানো লিখো। 5 নম্বরের বা 4 নম্বরের 3 নম্বরের প্রশ্ন আসতে পারে, অবশ্যই পড়বে এটা। এখান থেকে শুরু করে এই পর্যন্ত পড়তে হবে, ওকে। পরের পৃষ্ঠা নাম্বার 69 পর্যন্ত। তারপরে দেখো ওই যে এখানে আছে জৈন ধর্ম, যেখানে নবধর্ম বলতে কি সেটা বলা আছে, এখানে সুন্দর করে পড়ে নেবে। এবার দেখো জৈন ধর্ম সম্পর্কে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেরকম তীর্থঙ্কর আমি দাগিয়ে দিলাম, অবশ্যই পড়ে নেবে। 24 জন তীর্থঙ্কর ছিলেন, পার্শ্বনাথ, বর্ধমান মহাবীর। তারপরে দেখো পার্শ্বনাথ ছিলেন কাশীর রাজপুত্র। এখানে এই ব্যাপারগুলো ডিটেলস পাই যাবে, এই প্রশ্নগুলো কিন্তু হয়। এর পরের পৃষ্ঠায় চলে আসো, পৃষ্ঠা নাম্বার 70। দেখো চতুর্জাম পঞ্চমহাপ্রথম, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দ্বাদশ অঙ্গ, দেখো এখানে আছে দ্বাদশ অঙ্গ কি, অবশ্যই পড়বে। দিগম্বর কি, এটা অবশ্যই পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট। মধ্যে পড়ে দিগম্বর, শ্বেতাম্বর, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে চলে আসো, দেখো বৌদ্ধ ধর্ম সম্পর্কে এখানে পড়তে হবে। এখানে এই টপিকগুলো ছাড়বে না, যেরকম গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল, বোধি লাভ করার জন্য তার নাম হয় বুদ্ধ। দেখো সিদ্ধার্থ বোধি, বৌদ্ধ ধর্ম, এই যে এখানে পাবে। সঙ্গে বোধি বৃক্ষ, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো ধর্মচক্র প্রবর্তন, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে পৃষ্ঠা নাম্বার 72 দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আর্য সত্য কি, তোমরা কিন্তু জানো এটা মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? অনেক প্রশ্নপত্র কিন্তু রিপিট হচ্ছে। চতুর্জা সত্য, অষ্টাঙ্গিক মার্ক, মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কিন্তু অষ্টাঙ্গিক মার্ক, অবশ্যই পড়বে। তারপরে দেখো এখান থেকে অনেক সময় শর্ট প্রশ্ন হয়, বিম্বিসার বুদ্ধের শিষ্য ছিল, অর্থাৎ বুদ্ধের শিষ্য কে ছিলেন? বিম্বিসার। তারপরে দেখো এই যে এখানে আছে কুশীনগরে গৌতম বুদ্ধ মারা যান, অবশ্যই এটা পড়বে। এবার দেখো নিচে এখানকার প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 4টি বৌদ্ধ সংহিতি, সেগুলো কোথায় হয়েছিল? প্রথম কোথায় হয়েছিল দেখো, দ্বিতীয়টা কোথায় হয়েছিল, তারপরে কার শাসনকালে হয়েছিল, অবশ্যই পড়বে। দেখো এখানে আছে। আর তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কি ছিল, দেখো সূত্রপিটক, বিনয় পিটক সংকলন করা হয়। কোনো একটা পাঠ তুলে দিল, দেওয়ার পরে বললো যেরকম ধরো প্রথম বৌদ্ধ সংগতি কোথায় হয়, দ্বিতীয় বৌদ্ধ সংগতি কোথায় হয়, তখন শাসক কে ছিল, এই ধরনের প্রশ্ন অবশ্যই পড়বে। এরপরে পৃষ্ঠা নাম্বার 73, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, হিনযান মহাযান, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর ত্রিপিটক, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ত্রিপিটক কি, ত্রিপিটক সম্পর্কে যা জানো লিখো, বা আসতে পারে বৌদ্ধ ধর্মের গ্রন্থের নাম কি, ত্রিপিটক কতগুলি খণ্ডে বিভক্ত, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে। এরপরে পৃষ্ঠা নাম্বার 74 দেখো ত্রিরত্ন, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, খুব আসে। ত্রিরত্ন কি, ত্রিরত্ন সম্পর্কে যা জানো লিখো। তারপরে দেখো বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল কি, পালি। এরপরে দেখো নিচে জাতকের গল্প সম্পর্কে যা জানো লিখো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জাতকের গল্প সম্পর্কে যা জানো লিখো, অবশ্যই পড়বে। এখান থেকে ডিটেলস আছে, একবার পড়ে নেবে, আশা করি বানিয়ে বানিয়ে লিখতে পারবে। তার সাথে এই এক্সারসাইজের প্রশ্নগুলো সলভ করবে, কারণ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আর অনেক স্কুলেই কিন্তু এই ধরনের প্রশ্ন দিচ্ছে, অবশ্যই সলভ করবে। দাদার ক্লাসরুমে অন্যান্য সব সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে। এরপরে আর একটা চ্যাপ্টার থেকে গেল, এটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেবো। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি সাবস্ক্রাইব করো তাহলে বুঝতে পারবো যে তোমার এই ধরনের ভিডিও দরকার আছে, এবং খুব তাড়াতাড়ি আমি এর সেকেন্ড পার্ট নিয়ে আসবো। কারণ কমেন্ট সেকশন তো অফ হয়ে আছে, যে কারণে আমি বুঝতে পারছি না তোমাদের কেমন ধরনের ভিডিও দরকার। মন দিয়ে পড়াশোনা করো, কারণ সাজেশন পেয়ে গেছো। চলো মন দিয়ে পড়াশোনা করো আর খুব ভালো থেকো।